আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং সেখানে গিয়ে দ্য হিন্দু পত্রিকাকে সাক্ষাৎকার দিয়ে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের উপদেষ্টা ঘোষণা দিয়েছিলেন হুমায়ুন কবির যে তারেক রহমান ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী, তিনি নতুন করে সম্পর্কের সূচনা করতে চান। 80-90 দশকের রাজনীতি আর চলতে পারে বলে তিনি মনে করেন না। তিনি মনে করেন ভারত বাংলাদেশের ভেতরে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা উচিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বহু বছর ধরেই ভারতে ক্ষমতাসীন বিজেপির সঙ্গে একটা দলীয় এবং ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলতে চাইছেন। 2014-তে বিজেপি সরকার ভারতে ক্ষমতায় আসবার পর থেকেই নানা সময়ে বিএনপি এই বিষয়ে সক্রিয় হয়েছে। কারণ তারেক রহমানের মা খালেদা জিয়া স্পষ্টতই প্রকাশ্যেই একথা বলতেন যে কংগ্রেস শাসিত ভারত সবসময় আওয়ামী লীগকেই একরকমের তাদের ঐতিহাসিক সম্পর্কের কারণে একমাত্র বন্ধু বলে ভেবে এসেছে এবং বাংলাদেশের সকল ক্ষেত্রে শুধুমাত্র আওয়ামী লীগকেই সমর্থন দিয়ে এসেছে। এমনকি ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাতে বেগম খালেদা জিয়া এমন অভিযোগও করেছিলেন, সে কথা খালেদা জিয়ার মৃত্যুর পর আবারও ভারতের নানা সংবাদ মাধ্যমের আলোচনায় আলোচিত হয়েছে যে খালেদা জিয়া স্পষ্টতই বলেছিলেন যে আপনারা কি সবসময় শেখ হাসিনাকেই শুধু সমর্থন দিয়ে যাবেন। মানে খালেদা জিয়ার পক্ষে কখনোই কংগ্রেসের সঙ্গে এমন কোনো সম্পর্ক গড়ে তোলা সম্ভব হয়নি যেটা ঐতিহাসিকভাবে গড়ে তোলা ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমানের যে সম্পর্ক, ইন্দিরা মুজিব সম্পর্ককে ছাপিয়ে যেতে পেরেছে। এবং বিএনপির তরফে, খালেদা জিয়ার তরফে এটা সবসময় ভাবা হয়েছে যে সেই ইন্দিরা মুজিব সম্পর্কের সূত্রেই ভারত এমন একটা পক্ষপাতিত্ব আওয়ামী লীগকে বরাবর দেখিয়ে এসেছে যেটা সবসময় আবারও বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে, আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কাজেই খালেদা জিয়া যখন 2013 সালে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন না বাংলাদেশে, তিনি যখন সফরে এলেন তখন, কারণ তার তখনকার অভিযোগ 2008-এ এই প্রণব মুখার্জি, এই কংগ্রেস সরকারই নানা রকম কলকাঠি নেড়ে আওয়ামী লীগের ক্ষমতায় আসা নিশ্চিত করেছিল 1-11 সরকারের সঙ্গে যোগসাজশে। সেসব অভিযোগে যখন তিনি আর গেলেন না এবং তারপর যখন ভারতের সঙ্গে তার সম্পর্কটা একেবারে একরকমের তলানিতে গিয়ে ঠেকেছিল, তারপর কিন্তু যখন 2014 সালে মোদী সরকার ক্ষমতায় এলো, বিজেপি ক্ষমতায় এলো, বিএনপির ভেতরে একটা স্বস্তির নিঃশ্বাস পড়েছিল যে বিএনপি এখন এমন একটি দলের সঙ্গে ঘনিষ্ঠতা করবার সুযোগ পেতে যাচ্ছে যেই দলটি ভারতে ক্ষমতাসীন হয়েছে, সর্বভারতে যার একটা বড় ধরনের প্রভাব আছে এবং যেই দলটির সঙ্গে আওয়ামী লীগের কখনো কোনো ঐতিহাসিক ঘনিষ্ঠতা ছিল না। তারেক রহমান বোঝেন যে এই যে সামরিক বাহিনীর মানে সেনা সদরে জন্ম নেওয়া একটা দল, ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া একটা দল হিসেবে বিএনপির বরাবর দেশে দেশে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐতিহাসিক সম্পর্কের একটা ঘাটতি আছে এবং তার পিতা সেনা প্রধান জিয়াউর রহমান রাষ্ট্রপ্রধান হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে আরেক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন, একটা সম্পর্ক হয়েছে বটে, কিন্তু সেই সম্পর্কটা বিএনপি কখনো রাজনৈতিক দল হিসেবে অব্যাহত রাখতে পারে নাই। কারণ ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া দল হিসেবে বিএনপিকে সেভাবে উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দল হিসেবেই অনেক ক্ষেত্রে বিবেচনা করে নাই। মানে মনে করেছে একজন সামরিক শাসক মাত্র এবং একজন সামরিক শাসকের দল মাত্র হচ্ছে বিএনপি। কিন্তু তারেক রহমান বুঝেছেন, বিশেষ করে তার 17 বছরের নির্বাসনের সময়ে, যে সরকারের সঙ্গে সরকারের সম্পর্ক যত সহজে হয় বা পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হয়, দল যখন ক্ষমতার বাইরে থাকে তখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঘনিষ্ঠতা এবং যেসব দেশের প্রভাব আছে
বাংলাদেশের ওপর আমেরিকা, যুক্তরাজ্য, ভারত এসব দেশের প্রভাবশালী রাজনৈতিক দলের প্রভাবশালী রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সম্পর্ক সবসময় রাজনীতিতে ফিরিয়ে আনতে একটা বড় ভূমিকা রাখে। কিন্তু তারেক রহমান এবারেও যখন ফিরেছেন, তার সঙ্গে আসলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে, ভারতের গোয়েন্দা কর্মকর্তা পর্যায়ে, নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের প্রতিনিধিদের পর্যায়ে যত যোগাযোগ স্থাপিত হয়েছে, বিজেপির তরফে কিংবা ক্ষমতাসীন দল মোদির রাজনৈতিক প্রভাব বিস্তার করেন যারা মোদির ওপরে, প্রধানমন্ত্রী মোদির ওপরে, আরএসএস, বিজেপি, এদের কোনো প্রভাব বা মতামত বা বিশ্বাসভাজনতা আস্থার সম্পর্ক গড়ে তুলে তারেক রহমান ফিরতে পারেন নাই। তারেক রহমানের সেদিক থেকে এই উদ্যোগটা তাই এখনো চালিয়ে যাবার একটা তাগিদ যে সুস্পষ্টভাবেই আছে, তার প্রমাণ খলিলুর রহমান যখন ভারত সফরে গেছেন, তখন খলিলুর রহমানের সঙ্গে তারেক রহমান তার ঘনিষ্ঠ আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা, এখন সরকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পাঠিয়েছেন, এবং তারেক রহমান হুমায়ুন কবিরের হাত দিয়ে বিজেপির প্রধান নীতিন নবীনের জন্য একটা ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন, এবং হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর লেখা বিজেপি প্রধানকে সেই দেওয়া সেই ব্যক্তিগত চিঠিটা বিজেপির দুই নেতার হাতে তুলে দিয়েছেন। বিজেপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যিনি, সেই বিজয় চোথাওয়ালে, তিনি এক্স হ্যান্ডেল স্ট্যাটাস দিয়ে বলেছেন তারা প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার হাত থেকে বিএনপি চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের তরফ থেকে একটা ব্যক্তিগত চিঠি গ্রহণ করেছেন, যেটা তারা বিজেপির নেতা নীতিন নবীনকে তুলে দেবেন। বিজেপি খুব বড় উচ্ছ্বাস দেখিয়েছে এ দফায়ও তারেক রহমানের চিঠি পেয়ে, তা বলা যাচ্ছে না, কারণ একদিকে যেমন বিজেপির সদর দফতরে হুমায়ুন কবিরকে নিয়ে গিয়ে বিজেপি নেতৃবৃন্দ তাকে একটা উষ্ণ অভ্যর্থনা বা স্বাগত জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের প্রতিনিধি হিসেবে, তা নয়, অন্যদিকে বিজেপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যার হাতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক রক্ষার দায়িত্ব যাকে দিয়ে রেখেছে বিজেপি, সেই বিজয় চোথাওয়ালে চিঠিটা গ্রহণ করেছেন, আর তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সদস্য শিশির বাজুরিয়াকে। কাজে বিজেপি মোটামুটি একটা মানে আনুষ্ঠানিকভাবে তেমন কোনো উচ্ছ্বাস না দেখিয়ে চিঠিটা গ্রহণ করেছেন। কিন্তু তারেক রহমানের এই যে উচ্ছ্বাস, এটা একটা ধারাবাহিকতা। হুমায়ুন কবিরকে প্রথম বিএনপির নেতৃবৃন্দ কিন্তু চিনতে পেরেছিলেন যখন 2018 সালের জুন মাসের দিকে হঠাৎ করে ভারতের অত্যন্ত প্রভাবশালী পত্রিকা দা হিন্দুতে এ খবর বেরিয়েছিল যে যুক্তরাজ্যে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির আর বিএনপির দুই নেতা আব্দুল আওয়াল মিন্টু এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী নাকি ভারতের দিল্লি গেছেন বিজেপি নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করতে, এবং সেখানে গিয়ে দা হিন্দু পত্রিকাকে সাক্ষাৎকার দিয়ে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের উপদেষ্টা ঘোষণা দিয়েছিলেন হুমায়ুন কবির যে তারেক রহমান ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী, তিনি নতুন করে সম্পর্কের সূচনা করতে চান, 80-90 দশকের রাজনীতি আর চলতে পারে বলে তিনি মনে করেন না। তিনি মনে করেন ভারত বাংলাদেশের ভেতরে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা উচিত। বিএনপি নেতৃবৃন্দ তখন বাংলাদেশেও চমকে গিয়েছিলেন, কারণ খালেদা জিয়া কিংবা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বরাবরের রাজনীতিটাই, মানে বিএনপি যে রাজনীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল সেই রাজনীতির একেবারে কেন্দ্রে ছিল ভারত বিরোধিতার রাজনীতি। মানে খালেদা জিয়া নির্বাচন জিতে এসেছিলেন 2001 সালেও এই স্লোগান দিয়ে যে যদি আওয়ামী লীগের হাতে ক্ষমতা যায় তাহলে দেশটা ভারত হয়ে যাবে। কাজেই এই পরিস্থিতিতে হঠাৎ করে খালেদা জিয়া পুত্র তারেক রহমান লন্ডন থেকে বিএনপির বাংলাদেশে অচেনা একজন নেতাকে ভারত পাঠালেন, আর তার সঙ্গে গিয়ে যোগ দিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল আওয়াল মিন্টু, এবং তারা গিয়ে হিন্দু পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে বসলেন যে বিএনপি ভারত বিরোধিতা ছেড়ে মৈত্রীর সম্পর্ক গড়ে তুলতে চায়। সেটা তখন চমৎকৃত করেছিল বিএনপির নেতৃবৃন্দকে, অনেকে চমকে গিয়েছিলেন, অনেকে সরাসরি সমালোচনা করে বলেছিলেন
সংবাদ মাধ্যমকে যে খালেদা জিয়া পুত্র কোনো রকম দলীয় সিদ্ধান্ত ছাড়াই ভারতের দিকে মৈত্রীর হাত বাড়াতে এমন একজন নাম না জানা উপদেষ্টাকে ভারত পাঠিয়েছেন। খালেদা জিয়া মোদী সরকার ক্ষমতায় আসার পরপরই কিন্তু আশা করেছিলেন যে এ দফায় মানে ভারত সরকারের ওই যে আওয়ামী লীগ মুখী নীতির একটা বড় ধরনের পরিবর্তন ঘটবে, এবং মনে করে দেখেন 2015 সালে খালেদা জিয়াকে যখন বালুর ট্রাক দিয়ে তার অফিসে অবরুদ্ধ করে রাখা হয়েছে বা তিনি তার অফিসে অবরুদ্ধ হয়েছিলেন, তখন বেগম খালেদা জিয়ার তরফে তখনকার তার প্রেস সচিব মারুফ কামাল খান সাংবাদিকদের সামনে ঘোষণা দেন যে খালেদা জিয়া অবরুদ্ধ অবস্থায় কেমন আছেন তা জানতে বিজেপি সভাপতি অমিত শাহ খালেদা জিয়াকে ফোন করেছিলেন। ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় বাংলাদেশের সংবাদ মাধ্যমে। তখন চ্যানেল 24, বিডি নিউজ 24 সহ বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম যখন বিজেপি সভাপতি অমিত শাহকে ফোন করে বসেন যে সত্যি তিনি খালেদা জিয়া অবরুদ্ধ অবস্থায় কেমন আছে জানতে ফোন করেছিলেন কিনা, তখন অমিত শাহ মুখের ওপর বাংলাদেশের সংবাদ মাধ্যমকে জানিয়ে দেন তিনি এ ধরনের কোনো ফোন করেন নাই, খালেদা জিয়ার সঙ্গে তার কোনো কথা হয় নাই। এরপরে 2015-তে যখন প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশ সফরে যান তখন বিএনপি অত্যন্ত উদ্গ্রীব হয়ে ওঠে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে খালেদা জিয়ার একটা সাক্ষাৎ আয়োজন করতে, এবং তখন বিএনপির তরফ থেকে বলা হয় আওয়ামী লীগ ক্রমাগতভাবে সেই সাক্ষাতে ব্যাঘাত সৃষ্টি করতে চাইছে। খালেদা জিয়া 2013-তে প্রণব মুখার্জি মানে কংগ্রেসের ওই রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে রাজি না হলেও কিন্তু প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন 2015 সালে, এবং সেই সাক্ষাৎ শেষে বেরিয়ে এসে তিনি তার তরফে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ মঈন খান, হান্নান শাহ এদের তরফে জানানো হয়েছিল যে খালেদা জিয়া অত্যন্ত আনন্দিত প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করে, এবং বাংলাদেশে গণতন্ত্রহীনতার বিষয়টি তিনি ভারতের প্রধানমন্ত্রীকে জানিয়ে এসেছেন, এবং তিনি বলেছেন যে ভারতের উচিত বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এবং একটা নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরাসরি সহায়তা দেওয়া। তখনও কিন্তু ভারতের পররাষ্ট্র সচিব এই এখনকার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আর ভারতের নিরাপত্তা উপদেষ্টা সেই অজিত দোভাল এস জয়শঙ্করের প্রভাব বলয়ের বাইরে আসলে বিজেপি সরকারকেও খালেদা জিয়া বা তারেক রহমান এরপরেও বের করতে পারেন নাই যে তার একটা কারণ হিসেবে বরাবর খালেদা জিয়া এবং তারেক রহমান ভেবে এসেছেন যে সেটার একটা কারণ রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক দলের সম্পর্ক গড়ে না তুলতে পারাটা। এখন তারেক রহমানের জন্য বিজেপির সঙ্গে সম্পর্ক গড়ে তোলাটা এই সময়ে তিনি মনে করছেন আরো গুরুত্বপূর্ণ, কারণ 2024-এর 5ই আগস্টের পর শেখ হাসিনাকে যেভাবে ভারত আশ্রয় দিয়েছে এবং এক রকমের প্রশ্রয় দিয়েছে সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যখন শেখ হাসিনা সেখানে বসেই একজন সরকার প্রধানের মর্যাদায় ভারতের আতিথেয়তায় থেকে সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন, এবং ভারত সরকার এই অবস্থানে অনড় আছে যে কোনোভাবেই তারা শেখ হাসিনাকে তার ইচ্ছার বিরুদ্ধে বাংলাদেশে ফেরত পাঠাবে না। তখন তারেক রহমান বিশেষভাবে মনে করছেন যে মোদী সরকারের সঙ্গেও এবং বিশেষভাবে অজিত দোভাল এস জয়শঙ্করের সঙ্গে এই সুযোগে যে ঘনিষ্ঠতার প্রমাণ মিলছে শেখ হাসিনার, সেটাও বিএনপির রাজনীতির ভবিষ্যতের জন্য মঙ্গলজনক হচ্ছে না। এই অবস্থায় মোদী সরকারের ওপর প্রভাব বলয় সৃষ্টি করতে তারেক রহমান মনে করছেন খুব দ্রুত বিজেপির নেতৃবৃন্দের সঙ্গে তার সম্পর্ক গড়ে তোলা উচিত, যারা কিনা প্রধানমন্ত্রী মোদীকে কিংবা বিজেপির নেতৃবৃন্দকে বিএনপির পক্ষে নানা সিদ্ধান্ত নিতে প্রভাবিত করতে পারবেন। যারা একসময় দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দিয়ে রাজপথ কাঁপিয়ে দিয়েছিল, আজ তারাই ভারতের ক্ষমতাসীন বিজেপির কাছে গোপনে চিঠি পাঠাচ্ছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং নয়া প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার একযোগে ভারত সফরের সকল আলোচনাকে ছাপিয়ে তারেক রহমানের এই গোপন চিঠি নিয়েই সকলে আলাপ করছেন। কি আছে এই চিঠিতে? একজন ভারতীয় বিশ্লেষক বলছেন, চিঠিতে আর যাই থাকুক বাংলাদেশের জন্য কিছু নেই, আছে বিজেপির কাছে
কৃতজ্ঞতা জ্ঞাপন। কিসের কৃতজ্ঞতা, কিসের আবার? ক্ষমতায় বসানোর জন্য? আগের ভিডিও তো দেখেছেন না? গত 7 এপ্রিল দিল্লি সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বিজেপির 2 নেতার সাথে বৈঠকে বসেছিলেন। এই বৈঠকে তিনি তারেক রহমানের একটি ব্যক্তিগত চিঠি তুলে দেন বিজেপি সভাপতি নীতিন নবীনের উদ্দেশ্যে। মজার বিষয় হলো, এই চিঠির বিষয়বস্তু সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সরকারি সফরের ফাঁকে এই সৌজন্য সাক্ষাৎকার আয়োজিত হয়, যেখানে বিজেপি নেতারা হুমায়ুন কবিরকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বই হোয়াই ইন্ডিয়া ম্যাটার্স উপহার দিয়েছেন। এই পুরো বিষয়টি থেকে স্পষ্ট হয়ে যায় যে বাংলাদেশের বর্তমান তারেক রহমানের সরকারের জন্য ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন কতটা জরুরি হয়ে পড়েছে। এই ঘটনার রাজনৈতিক তাৎপর্য বুঝতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে বাংলাদেশের 2024 সালের আগস্ট মাসে। 2024 সালের জুলাই মাসে যে তথাকথিত গণ আন্দোলনের মাধ্যমে আগস্টে এসে শেখ হাসিনার সরকারকে হটানো হয়েছিল, সেই তথাকথিত আন্দোলনের ভারত বিরোধী মনোভাব ছিল অন্যতম প্রধান চালিকা শক্তি। ভারতের দালাল হিসাবে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছিল, তার ভিত্তিতেই মূলত জনমনে ক্ষোভ উস্কে দেওয়া হয়েছিল এবং মানুষকে রাস্তায় নামানো হয়েছিল। কিন্তু আজকের বাস্তবতা দেখুন। আজকের বাস্তবতা দেখে মনে হচ্ছে ক্ষমতার স্বাদ পেয়ে তারেক রহমানের সরকার বুঝতে পারছে যে ভারতের সাথে সম্পর্ক ছাড়া বাংলাদেশের পক্ষে টিকে থাকা কঠিন। এই উপলব্ধি তাদের বাধ্য করেছে ভারতের কাছে হাত বাড়াতে। কিন্তু এখানে রয়েছে মূল সমস্যা। শেখ হাসিনার আমলে ভারত বাংলাদেশ সম্পর্ক ছিল রাষ্ট্রীয় পর্যায়ে, যেখানে 2 দেশের সরকার বা সরকার প্রধানদের মধ্যে সরাসরি যোগাযোগ ছিল। কিন্তু তারেক রহমান একটি রাজনৈতিক দলের নেতার কাছে চিঠি লিখতে বাধ্য হয়েছেন কেন বলুন তো? এই পার্থক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এটি প্রমাণ করে যে বর্তমান বাংলাদেশ সরকারের আন্তর্জাতিক মর্যাদা আসলে কতটা ভঙ্গুর, কতটা নাজুক। একজন নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা যখন নরেন্দ্র মোদীর সাথে সরাসরি কথা বলতে পারতেন, তখন তারেক রহমানকে বিজেপি সভাপতির কাছে গোপনে চিঠি পাঠাতে হয় বা গোপন চিঠি পাঠাতে হয়। চিঠির বিষয়বস্তু গোপন রাখার বিষয়টিও মানুষের মনে প্রশ্ন তুলেছে স্বাভাবিকভাবে। সাধারণ কূটনৈতিক শিষ্টাচার অনুযায়ী এ ধরনের চিঠির মূল বিষয়বস্তু সাধারণত প্রকাশ করা হয়, কিন্তু এক্ষেত্রে যে কঠোর গোপনীয়তা বজায় রাখা হয়েছে তা থেকে অনুমান করা যায় যে এতে এমন কিছু আছে বা ছিল যা প্রকাশ হলে বাংলাদেশের জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। আমি যতটা মনে করছি তা হলো, যে মুচলেকা দিয়ে তারেক রহমান ক্ষমতায় বসেছিলেন সেই মুচলেকা স্মরণ করিয়ে দেওয়া এবং একই সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি, যা এই চিঠিতে উল্লেখ নেই বলেই প্রতীয়মান হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে দাবি করেছে যে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় নেতৃত্বের বৈঠক শেষে হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে, কিন্তু ভারতের কোনো সরকারি বিবৃতিতে তো বটেই কেউ এই দাবির স্বীকৃতি দিচ্ছে না। এর অর্থ হলো, হয় বাংলাদেশ সরকার প্রকৃতপক্ষে এই দাবি তোলেনি, অথবা তুললেও তা এতটাই দুর্বলভাবে করেছে যে ভারত সেটাকে গুরুত্ব দেয়নি বা পাত্তাই দেয়নি। আরেকটি বিষয় হলো তারেক রহমানের সরকারের বৈধতার প্রশ্ন। এই সরকার এসেছে একটি অস্থায়ী সরকারের সাজানো নির্বাচনের মাধ্যমে। গত 1.5 বছর ধরে অবৈধ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল। এই পরিস্থিতিতে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে তারেক রহমান ক্ষমতায় বসেন। তাই আন্তর্জাতিক অঙ্গনে তার সরকারের গ্রহণযোগ্যতা আসলে সীমিত, প্রশ্নবিদ্ধ। এই দুর্বল অবস্থানই তাদেরকে বাধ্য করেছে ভারতের কাছে নতজানু হতে। এমনকি ভারতের কাছে মুচলেকা দিয়ে তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন বলেও আন্তর্জাতিক মিডিয়া থেকেই আমরা জানতে পারি। মজার বিষয় হলো, যে সরকার বাংলাদেশ ফার্স্ট নীতির কথা বলে ক্ষমতায় বসেছে, সেই সরকারকেই এখন ইন্ডিয়া ফার্স্ট নীতির অনুসরণ করতে দেখা যাচ্ছে। তেল এবং সারের জন্য ভারতের কাছে ভিক্ষা করতে হচ্ছে, ভিসা নীতি নমনীয় করার অনুরোধ জানাতে হচ্ছে কর জোরে। তারেক রহমানের চিঠি লেখার ইতিহাস দেখলেও একটি প্যাটার্ন পাওয়া যায়। তিনি মোদীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছিলেন, চিঠি লিখেছিলেন। মধ্যপ্রাচ্যের নেতাদের কাছে সংহতি জানিয়ে চিঠি লিখেছেন। জাতিসংঘ মহাসচিবকে এলডিসি গ্রাজুয়েশন পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি লিখেছেন। কিন্তু বিজেপি সভাপতিকে লেখা চিঠিটি একটু আলাদা, কারণ এটি কোনো রাষ্ট্রপ্রধানকে নয়,
একটি রাজনৈতিক দলের প্রধানকে লেখা চিঠি। এই চিঠির মাধ্যমে তারেক রহমান আসলে একটি বার্তা দিতে চেয়েছেন যে তার সরকার ভারতের সম্পূর্ণ অনুগত ছিল, আছে এবং থাকবে। কিন্তু এই আনুগত্যের মূল্য কি? শেখ হাসিনার আমলেও ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বাংলাদেশের, কিন্তু সেটা ছিল সমতার ভিত্তিতে। দুই দেশের স্বার্থ রক্ষা করে এগিয়ে যাওয়ার চেষ্টা ছিল। কিন্তু এখন মনে হচ্ছে বাংলাদেশ একতরফাভাবে ভারতের কাছে সবকিছু সমর্পণ করে দিচ্ছে। বিজেপি নেতা শিশির বাজোরিয়ার বক্তব্য থেকেও এটা স্পষ্ট যে ভারত তার নিজের স্বার্থেই যে কোনো সরকারের সাথে কাজ করতে প্রস্তুত। তারা আওয়ামী লীগের সাথে কাজ করেছে, এখন বিএনপির সাথেও কাজ করতে প্রস্তুত। এর মানে ভারতের কাছে গুরুত্বপূর্ণ হলো তাদের স্বার্থ, বাংলাদেশের কোন দল ক্ষমতায় আছে সেটা নয়। এই পুরো প্রসঙ্গটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। যে সরকার জনগণের কাছে ভারত বিরোধিতার বুলি আউড়ে ক্ষমতা এসেছে, সেই সরকারই এখন গোপনে ভারতের কাছে নতি স্বীকার করছে। এটা প্রমাণ করে যে রাজনৈতিক স্লোগান আর বাস্তব নীতির মধ্যে কত বড় ফাঁক থাকতে পারে। তারেক রহমানের এই চিঠি আসলে বাংলাদেশের জনগণের সাথে এক ধরনের প্রতারণাও বটে। তারা ভোট দিয়েছিল বা তারা তারেক সরকারকে সমর্থন দিয়েছে একটি স্বাধীন সার্বভৌম নীতির প্রত্যাশায়, কিন্তু পেয়েছে একটি ভারত নির্ভর সরকার। পার্থক্য শুধু এটুকুই যে শেখ হাসিনা অন্তত প্রকাশ্যে ভারতের সাথে সম্পর্কের কথা বলতেন, কিন্তু তারেক রহমান সেটাও গোপনে করছেন। এই চিঠি থেকে আরেকটি বিষয় স্পষ্ট হয় যে বাংলাদেশের বর্তমান সরকারের আন্তর্জাতিক কূটনৈতিক দক্ষতার কতটা অভাব রয়েছে। স্বাভাবিক কূটনৈতিক চ্যানেল ব্যবহার না করে একটি রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠানো কূটনৈতিক অভিজ্ঞতার অভাবকেই প্রতিফলিত করে। ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী এবং আন্তর্জাতিক রাজনীতিতে ভারত এই মুহূর্তে একটি উল্লেখযোগ্য শক্তিও বটে। শেখ হাসিনার সরকার বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন এবং বাংলাদেশের জন্য ভারতের কাছ থেকে যতটুকু আদায় করা সম্ভব সবটাই করতে সমর্থ হয়েছিলেন। তবুও শেখ হাসিনার সরকারকে ভারতের তাবেদার বলে অপবাদ সইতে হয়েছে এবং সে কারণেই তাকে ক্ষমতা থেকেও উৎখাত হতে হয়েছে। কিন্তু এখন বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যারা ক্ষমতা ভাগাভাগি করছেন, তারা মুখে ভারত বিরোধিতার ধোঁয়া তুললেও ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দলের কাছে চিঠি দিয়ে কিংবা ভারতের কাছ থেকে তেল ভিক্ষার জন্য দুধ পাঠিয়ে শুধু থামছেন না, গোপনে আরো কি কি দিয়ে দিচ্ছেন ভারতকে, সে খবর কি আপনি জানেন? মনে হয় না জানেন, কারণ আপনাকে এসব কিছুই জানানো হচ্ছে না বা জানতে দেওয়া হচ্ছে না। বিজেপি সভাপতিকে লেখা ভারত সরকারের চিঠি আসলে বাংলাদেশের বর্তমান সরকারের দুর্বলতা এবং নির্ভরশীলতারই প্রতিচ্ছবি। এই চিঠি প্রমাণ করে যে বাংলাদেশ ফার্স্টের বুলি আওড়ানো সরকারটি আসলে ভারত ফার্স্ট নীতি অনুসরণ করতে বাধ্য হচ্ছে। আর এই বাধ্যবাধকতার কারণই হলো তাদের অসাংবিধানিক এবং অবৈধ উৎপত্তি, ক্ষমতা প্রাপ্তি এবং সেই যে মুচলেকার কথা বলেছিলাম আগের ভিডিওতে, দয়া করে দেখে নেবেন, সেখানেই সব উত্তর আছে। কেন গোপন চিঠি লিখতে হচ্ছে আর মুখে মানে ভারত মারো বলা হলেও আসলে ভারতের পায়ের কাছে নতজানু হয়ে থাকাটাই এই সরকারের মূলনীতি হয়ে দাঁড়িয়েছে। ভালো থাকবেন সবাই।